নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি আমৃত্যু ভালোবাসি তোকে। দেখুন তো রয়েছেন সালমা চৌধুরী। পর্ব ৭৪। বর্ণা ঘুকুচকে সন্দেহের দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর চোখ ঘুরিয়ে বন্যার চোখের পানে তাকিয়ে শুকনো ঢোক গিলল। বন্যা মুখ ফুলিয়ে আলগোছে ভ্রু নাচালো। তানভীর এমনভাবে ঠোঁট উল্টালো যেন সে কিছুই জানে না। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ওরা আর কোথায় যাবে? হয়তো ছাদে আছে। তানভীর ফোন বের করে আবিরের নাম্বারে কল দিল। আবির কল রিসিভ করে মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম সমুদ্র সাহেব। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। কোথায় তোমরা? পালাচ্ছি। মানে? তোমাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, তাই চলে যাচ্ছি। কিন্তু যাচ্ছ কোথায়? হানিমুনে। বউ ঘুমাচ্ছে, এখন রাখছি। আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। তানভীর ফোন স্ক্রিনে তাকিয়ে চাপা নিঃশ্বাস ছাড়ল। চলন্ত ট্রেনের ঝাঁকির সাথে আবিরের অল্প বিস্তর কথার শব্দে মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে নিজেকে আবিরের কোলে আবিষ্কার করলো। আবির মুচকি হেসে বলল, শুভ সকাল বউ। মেঘ আশেপাশে চোখ ঘুরিয়ে ভালোভাবে দেখে। চিন্তিত স্বরে যে জানতে চাইল, আমরা কোথায় যাচ্ছি? কক্সবাজার। মেঘ প্রশস্ত নেত্রে আবিরের মুখের পানে তাকিয়েছে। আবির আলতো হাতে মেঘের চুলে হাত বলিয়ে দিচ্ছে আর মিটিমিটি হাসছে। আবিরের দুষ্টুমিপূর্ণ হাসি দেখে মেঘের স্নেহবক্তর প্রত্যষ্টনের একের পর এক আবেগপ্রবণ দৃষ্টি মনে পড়তে শুরু করেছে। দীর্ঘায়িত গত রাত ছিল আবিরের অতুষ্ট অনুরাগ প্রকাশের রাত, নিজের অন্তর্নিহিত আবেগ অনুভূতি জাহির করা রাত। অব্যক্ত অনুভূতি প্রকাশে চুল পরিমাণ কঞ্জুস্যাপনা করেনি সে। প্রায় শেষ রাতের দিকে আবিরের সংতৃপ্ত ভালোবাসার অন্ত ঘটে। শাওয়ার নিয়ে ফজরের নামাজ পড়ে আবির মেঘকে একটা হালকা বেগুনি রঙের শাড়ি পরিয়ে নিজের হাতে সাজিয়ে সযত্নে ঘুম পাড়িয়ে দিয়েছিল। সেই ঘুম ভেঙেছে এখন। মেঘের নির্বাক চোখের চাহনিতে আবির আচমকা ভ্রু নাচালো। মেঘ লাজুক হেসে সঙ্গে সঙ্গে দুই হাতে মুখ লুকিয়ে ফেলেছে। আবির অত্যন্ত শীতল কণ্ঠে শোধালো, এখনও অত লজ্জা পেলে হবে? লজ্জায় অসার মেঘ মুখ ফুঁড়ে আর কিছু বলতে পারল না। খানবাড়িতে কিছু সময় নীরবতা চলল। জান্নাত, রিয়া, আইরিন, মিম, বন্যা সবাই একে অপরের মুখের পানে চেয়ে আছে। তানভীর মাথা নিচু করে বসে আছে। আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে শোধালেন, ওরা কোথায় যাচ্ছে? তানভীর ধীর কণ্ঠে জবাব দিল, ঘুরতে। আমাদের বললে কি আমরা পাঠাতাম না? এভাবে কাউকে না বলিয়ে যাবার কি ছিল? মাহমুদা খান তপ্ত সেরে বলল, আমি ভোরবেলা উঠে তো দরজা বন্ধই দেখলাম, ওরা গেল কিভাবে? আলী আহমেদ খান বাসার সবার দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, বাসার কেউ না কেউ তো সাহায্য করেছে, এই কথা তারা অবশ্যই জানে। আলী আহমেদ খান মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বিড়বিড় করছেন, বাড়িতে এখনও কম বেশি মেহমান আছেন, তার মধ্যে ছেলে আর ছেলের বউ বাড়ি ছেড়ে চলে গেছে। বিষয়টা ওনার ঠিকই পছন্দ হচ্ছে না। মোজাম্মেল খান মেকি স্বরে বললেন, ভাইজান কি রাগ করলে নাকি? আলী আহমেদ খান রাগে রেগে মুখে তাকিয়েছে। কেবলমাত্র এরই মধ্যে মারিয়া খান রাজবাড়ি কণ্ঠে বলতে শুরু করলেন, সব দোষ তোমাদের। ছেলেটাকে এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল? তোমরা যেহেতু সব কিছু আগে থেকে জানতে, তাহলে এত চ্যালেঞ্জটা নিয়ে আমাদের জানিয়ে সব কিছু মেনে নিলেই হতো। আমরা ছেলেটাকে এভাবে না কাঁদালেও পারতাম। আলী আহমেদ খান হঠাৎই উচ্চস্বরে হেসে উঠলেন। মালিয়া খানকে উদ্দেশ্য করে বললেন, তোমার কি মনে হচ্ছে তোমার ছেলেকে কাঁদিয়েছি বলে তোমার ছেলে রাগ করে বউ নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ। আলী আহমেদ খান হাসতে হাসতে বললেন, সব কিছু তার পূর্ব পরিকল্পিত। তোমার ছেলেকে নিষ্পাপ ভেবো না, সে একটা নিষ্পাপও নয়। মালিয়া খান রাগে স্বরে বললেন, আপনি মানেন না আর নাই মানেন, আমি জানি আমার ছেলে নিষ্পাপ। আলী আহমেদ খান চাপা স্বরে বললেন, এই যে আমার ছেলে করছো, তোমার আদরের ছেলে যে 3 বছর আগে বিয়ে করে ফেলেছে, এটা কি তুমি জানো? মালিয়া খান তৎক্ষণাৎ বলে উঠলেন, কি কি বলছেন? মোজাম্মেল খান খাওয়া বন্ধ করে আতঙ্কিত নজরে তাকালেন। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে ফের বললেন, তোমার ছেলে আর মেঘ মামনি বিয়ারও 3 বছর আগেই ঘুরে গেছে। গত পরশু দিন 3 বছর পূর্ণ হয়েছে। তোমার ছেলেকে যতটা সাধারণ ভাবো সে ততটাও সাধারণ না। মালিয়া খান নিস্তব্ধ হয়ে গেছেন। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বলেন, ভাইজান, তুমি কি আমাদের সাথে মজা করছো? মজা করার ইচ্ছে থাকলে তোমাদের সাথে আগেই মজা করতাম, বিয়ে পর্যন্ত অপেক্ষা করতাম না, আর ধুমধাম করে ছেলের বিয়েও দিতাম না। তুই বিয়ের দিন কাবিনের কথা বললি না? আমি কি কাবিন দেব? আমার ছেলে আরও 9 বছর আগে না বুঝে শুনে কাবিন ঠিক করে ফেলেছে। এখন বুঝতে পেরেছ, কাবিন মেয়ের পরিবার থেকে দিতে হয়,
তখন তার মাথা নষ্ট হয়ে গেছে। সে এলোপাথারি ছুটছিল, ছোটাছুটি করে টাকা ম্যানেজ করে তোর মেয়েকে বাড়ি বানিয়ে দিয়েছে, তবুও কাবিন দিয়ে যেন কোনো কথা না ওঠে। মোজেমেন খান কপাল কুচকে প্রশ্ন করলেন, আবির মেয়েকে বাড়ি গিফট করেছে? হ্যাঁ। কোথায়? সেটা আমি কি করে বলবো? আমিও তো অল্প স্বল্পই শুনেছি। তোমাকে এসব কে বলেছে? আবির মেঘের বিয়ে হয়েছে এটাই বা কে বলেছে? তোর ছেলে তানভীর বলেছে? হ্যাঁ। মোজাম্মেল খান রাগের দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছেন। তানভীর সেই যে মাথা নিচু করেছে, চোখ তুলে তাকাতেই পারছে না। বন্যা, রিয়া, মিম, আইরিন সবাই নির্বাক চোখে চেয়ে আছে। মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে বললেন, এসব কি শুনছি? আবির মেঘের বিয়ে কি আগে হয়েছে? তানভীর বারবার ঢোক গিলছে। আলী আহমেদ খান মৃদুস্বরে বললেন, তানভীরকে কিচ্ছু বলে লাভ নেই, সে এক নির্বোধ, আর আমারটা ওর থেকে আরও বড় নির্বোধ। কিভাবে কি করেছে? কিভাবে করেছে এসব এখন আর জানতে হবে না, শুধু জেনে রাখ তোকে তোর ছেলে হারিয়ে দিয়েছে। মারিয়া খান শীতল কণ্ঠে শুধালেন, আপনি এত কিছু কিভাবে জানলেন? আলী আহমেদ খান মৃদু হেসে বললেন, তোমার কি মনে হয় এমনি এমনি বলে দিয়েছে? এত সহজ। সেদিন সন্ধ্যায় রাকিব, রাসেল আর তানভি তিনজনই আমার অফিসে গিয়েছিল। আবিরের পছন্দের কথা জানিয়ে আমাকে খুব করে রিকোয়েস্ট করেছিল যেন ঝামেলা ছাড়া রাজি হয়ে যাই। যেহেতু মোজাম্মেল খান আমাকে আগে থেকে অনেকবার জানিয়ে রেখেছে, তাই আমিও সেভাবে রিয়াক্ট করিনি। রাকিবদের বিদায় দিয়ে তানভীরের সাথে কিছুক্ষণ কথা বললাম। বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই, শুধু বলেছিলাম মাসখানেক সময় নিয়ে বিয়ের আয়োজন করতে হবে। কিন্তু তানভীরের ঘুরে ফিরে একই কথা, বিয়ে করলে 3 তারিখেই করতে হবে। সেই কারণ বলতে নারাজ। আমি বারবার জিজ্ঞাসা করতে লাগলাম। এক পর্যায়ে রাগ দেখিয়ে বললাম, সত্যি কথা না বললে এই আমি বিয়ে কখনো মেনে নেব না। তখন ভয়ে ভয়ে সব সত্যি স্বীকার করেছে। তোমরা এখন কি অবাক হচ্ছ? আমি তানভীরের কথা শুনে তখন হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার ছেলের আস্পর্ধার কথা শুনে নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। এই পরিস্থিতিতে রাগ দেখানোর অবস্থাতেও ছিল না। তানভীরের সাথে হুটহাট সিদ্ধান্ত নিয়ে আবিরকে রাজশাহী পাঠালাম, কারণ ও বাসায় থাকলে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যেত। আবিরকে পাঠিয়ে সঙ্গে সঙ্গে আমিনার বাসায় গেলাম। আমিনাকে আবিরের কথা জানানোর পর সে উঠে বলে সে সব কিছু আগে থেকেই জানে। তোমরা বিশ্বাস করবে না, আমি তানভীরের মাথা থেকে আমিনার কথায় বেশি অবাক হয়েছিলাম। আমি গিয়েছিলাম ওর সাথে আলোচনা করতে, কিন্তু ওর কথাবার্তা শুনে আলোচনা তো দূর, ওর বাসা থেকেই সিদ্ধান্ত নিয়ে এসেছি বাসায় কোনো প্রকার আলোচনা ব্যতীত বিয়ে হবে, আর সেটা 3 তারিখেই বিয়ে হবে। ইকবাল খান ধীর কণ্ঠে শুধালেন, বাসায় বিষয়টা জানলে কীভাবে? বাসায় বিষয়টা জানালে কি হতো? বিয়েটা আমার সিদ্ধান্তে হচ্ছে জানলে তোমরা কেউ এভাবে রিয়াক্ট করতে না, কিন্তু যদি একবার আবির মেঘের বিয়ের কথা সামনে উঠে যেত, তখন সবার আগে ব্যাগরা দিত মোজাম্মেল খান, সাথে তার মেয়েও। এই জন্য তানভীর আগের থেকে বলে দিয়েছিল যেন বাসায় বা আবিরের সামনে বিয়ের কথা না ওঠায়। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আর ওরা বাসায় নেই, তাই তোমাদের জানালাম। মোজাম্মেল খান মুখ ফুলিয়ে রাগে সরে জানালেন, আমি জিতে গিয়েও হেরে গেলাম ভাইজান। আলী আহমেদ খান ঠাট্টা সরে বললেন, তোকে আগেই বলেছিলাম এত খুশি হয়ে লাভ নেই, কারণ আজ হয়তো না হয়তো কাল আমি জিতে যেতে পারতামই, অবশ্যই পারতাম। মোজাম্মেল খান মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই কি এই কথাটা আগে বলতে পারতি না আমাদেরকে? সাহস হয়নি ভাইয়া, অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে রুষ্ট কণ্ঠে বললেন, তোরা তো সাহস হলো কিভাবে? তানভীর মাথা নিচু করে রেখে বলতে শুরু করলো, আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো, আর আমাদের বন্ডিং খারাপ নাকি? আমার ভাইদের জন্য আমি যা ইচ্ছে তাই করতে পারি। আদির ঠিক কিরে বল? আদি তৎক্ষণাৎ খাওয়ার তালে ছিল, কে কি বলেছে সেসবে গুরুত্ব দেয়নি। আচমকা তানভীরের প্রশ্ন করায় আদি না বুঝেই সঙ্গে সঙ্গে বলে উঠল, একদম ঠিক। আলী আহমেদ খান মৃদু হাসলেন, তবে মোজাম্মেল খান রাগে ফোঁসফোঁস করছে। তানভীর চুপচাপ উঠে গেছে। এমন সময় রাকিব অফিসের জন্য রেডি হয়ে নামছে। কিছুদিন যাবৎ আবির ব্যস্ত থাকায় রাকিবকে সব সামলাতে হচ্ছে। রাকিব নিচে নামতেই আলী আহমেদ খান ঘাড় ঘুরিয়ে রাকিবকে দেখে গুরুগম্ভীর কণ্ঠে ডাকলেন, রাকিব এদিকে এসো। জি আঙ্কেল। তোমার বন্ধু কোথায় গেছে? রাকিব নির্দ্বিধায় জবাব দিল, কক্সবাজার। তুমি আগে থেকে জানতে? আগে জানতাম না, বিয়ের দিন রাতে জানতে পেরেছি। বাসার কাউকে জানাওনি কেন? আমি নিষেধ করেছিল। নাস্তা করেছো? জি আঙ্কেল, অফিসে যেতে হবে। ঠিক আছে যাও। রাকিব রিয়ার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি অফিসে যাচ্ছি, তুমি জান্নাতের সঙ্গে বাসায় চলে যেও। রিয়া শান্ত স্বরে জবাব দিল, আচ্ছা।
এত সময়ের মধ্যে বন্যা শুধু নিষ্পালক চোখে তানভীরের দিকেই তাকিয়েছিল, মুখ ফুটে একটা কথাও বলেনি। বন্যার বোন সকাল থেকে বারবার কল দিচ্ছে। বন্যা খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ গোছাতে শুরু করেছে। গত 2-3 দিন যাবৎ তানভীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে ছটফট করেছে, কিন্তু মিম আর আইরিনের জন্য সুযোগই পাচ্ছিল না। তানভীর ঘুরে ফিরে মিমের রুমের সামনে দাঁড়িয়েছে। আইরিন সহসা ভ্রু নাচিয়ে মৃদুস্বরে বলল, কি ব্যাপার, এখানে কি চাই? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, বন্যার সাথে আমার একটু কথা আছে। কি কথা, আমাদের বলো। তানভীর আইরিনের মাথায় গাঁটটা দিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, 3 দিন যাবৎ তোদেরকেই বলছি, সামনে থেকে সর এখন। আইরিন ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে বলল, এত অধিকার দেখাচ্ছ কেন? তুমি কি গোপনে বিয়ে করে ফেলেছো নাকি? তানভীর মৃদু হেসে বলল, ভাবছি। তানভীর রুমে ঢুকতেই বন্যা আর চোখে তাকালো। তানভীর মনে হেসে বলল, তোমার সাথে কিছু কথা আছে। বন্যা গম্ভীর কণ্ঠে জানালো, বাসা থেকে কল দিচ্ছে, আমাকে যেতে হবে। সে না হয় দিয়ে আসলাম, কিন্তু তোমার সাথে কথাগুলো বলা প্রয়োজন। বন্যা ক্রোধান্বিত কণ্ঠে বলল, আপনার সাথে কথা বলার মতো মন মানসিকতা আমার নেই। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।